আসসালামু আলাইকুম। এটি অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের পঞ্চম পর্ব। এই পর্বে আমরা ৮৩ পৃষ্ঠা থেকে ৮৭ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। চলো শুরু করি। তো ৮৩ পৃষ্ঠায় উদাহরণ ৭-এ বলা হয়েছে 7% হারে ২০,০০০ টাকার ৫ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে এখানে দেখো 7% হারে, তার মানে এটা হচ্ছে আর এর মান, ২০,০০০ টাকার তার মানে এটা হচ্ছে পি এর মান, এই যে 5 বছরে তার মানে এটা হচ্ছে এন এর মান, আর আমাদেরকে বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে এ সমান পি ইন্টু 1 জোড় আর টু দি পাওয়ার এন। তো এখানে অলরেডি অর্ধেক করাই আছে, যেখানে প্রারম্ভিক মূলধন পি সমান ২০,০০০ টাকা, মুনাফার হার আর সমান হচ্ছে 7%। 7%কে লিখতে হবে 7/100, তাহলে এটাকে ক্যালকুলেট করলে 0.07, আর সময়কাল এন সমান 5। আমাদেরকে বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ এ সমান হোয়াট। তাহলে এখানে আমরা জানি এ সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। মানগুলো বসাই দিই। পি এর মান কত? পি এর মান হচ্ছে 20,০০০, এই যে 20,০০০ এখানে বসাই দিলাম, ইন্টু 1 যোগ আর এর মান হচ্ছে কত? 0.07 টু দি পাওয়ার এন। এন এর মান হচ্ছে 5। তাহলে এখানে পাই হচ্ছে আমরা 20,০০০ ইন্টু, এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে এখানে হচ্ছে কত? 1 যোগ 0.07, এটা হবে 1.07 টু দি পাওয়ার 5। তাহলে এখানে হচ্ছে কত? 20,০০০ ইন্টু, এটাকে যদি টু দি পাওয়ার 5, তাহলে এখানে হয় 1.402555, এই সামথিং এভাবে হয়। তাহলে এটার সাথে যদি আমরা 20,০০০ গুণ করি, এখানে পাই হচ্ছে 28,051.03। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এরপর উদাহরণ 8-এ বলা হয়েছে প্রারম্ভিক মূলধন কত হলে 13% হারে 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন 20,০০০ টাকা হবে। দেখো এখানে প্রারম্ভিক মূলধন কত হলে, তার মানে পি এর মান বের করতে বলা হয়েছে। তো 13% এটা হচ্ছে আর এর মান, 5 বছর এটা হচ্ছে এন এর মান, 20,০০০ টাকা কি হবে? চক্রবৃদ্ধি মূলধন হবে। তার মানে এর মান অলরেডি দেওয়া আছে, আমাদেরকে এইখান থেকে বের করতে হবে পি এর মান। তাহলে এখানে যে অর্ধেক করা আছে, এখানে চক্রবৃদ্ধি মূলধন এ সমান 20,০০০ টাকা, মুনাফার হার আর সমান 13%, 13কে 100 দ্বারা ভাগ করলে 0.13 হয়, সময়কাল এন সমান হচ্ছে 5 বছর। আমাদেরকে বের করতে হবে পি এর মান, অর্থাৎ আসল বা মূলধন হচ্ছে হোয়াট। তাহলে এখানে দেখো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি এ সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। এখান থেকে পি এর মান বের করব, যার মান বের করব তার সাথে যারা থাকে তারা কোথায় চলে আসে? নিচে চলে আসে, আর এখানে এ উপরে। তাহলে আমরা যদি মানগুলো বসাই, এর মান হচ্ছে কত? 20,০০০ লিখলাম, আর নিচে হচ্ছে 1 যোগ আর বলতে হচ্ছে কত? 0.13, উপরে হচ্ছে 5। তাহলে এখানে হচ্ছে উপরে হচ্ছে 20,০০০, নিচে হচ্ছে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে হয় কত? 1 যোগ 0.13 টু দি পাওয়ার 5। তাহলে এখানে হয় 1.842443 এভাবে আসতে থাকে। তাহলে এটাকে যদি ভাগ করি 20,০০০ দ্বারা, 20,০০০কে এটা দ্বারা ভাগ করলে কত হবে? ইন্টু হচ্ছে 20,০০০, তাহলে এখানে পাই হচ্ছে আমরা 10,855.19 বা এখানে এটা একটু কাটলে হয়। তাহলে এত টাকা হচ্ছে কি? এটাই হচ্ছে তার চক্রবৃদ্ধি, এটা হচ্ছে তার আসল বা প্রারম্ভিক মূলধন, যেটা সে ব্যাংকের মধ্যে জমা রাখছে। উদাহরণ 9-এ বলা হয়েছে 9% হারে 15,০০০ টাকা 7 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? এখানে আর এর মান দেওয়া আছে, অর্থাৎ 9%, তারপর হচ্ছে 15,০০০ টাকা, এটা হচ্ছে পি এর মান, এবং 7 বছর এটা হচ্ছে এন এর মান। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রারম্ভিক মূলধনের জায়গায় আমরা লিখবো হচ্ছে কত? 15,০০০ টাকা, যেটা প্রশ্নের মধ্যে বলা হয়েছে। প্রারম্ভিক মূলধন হচ্ছে 15,০০০। এরপর হচ্ছে মুনাফার হার হচ্ছে 9%। 9% মান হচ্ছে 100/9, 100/9 মানে হচ্ছে 0.09। সময়কাল হচ্ছে 7 বছর। আমাদেরকে বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান হোয়াট, এটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এটা আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্র, সেই সূত্র দিয়ে সরাসরি বের করতে পারি। আবার চাইলে আমরা প্রথমে চক্রবৃদ্ধি মূলধন বের করে এরপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারি। তো আগে দেখো এখান থেকে যদি আমরা বের করতে চাই, এই সূত্রের মধ্যে আমরা পি এর মানটা বসাই দিই। পি এর মান হচ্ছে 15,০০০ লিখলাম। এরপর হচ্ছে এখানে 1 যোগ আর এর মান হচ্ছে 0.09, এটার উপরে পাওয়ার হচ্ছে কত? পাওয়ার হচ্ছে 7, কারণ 7 বছর পর্যন্ত এটা ব্যাংকে রাখা হয়েছে। আর বিয়োগ করবো কত? 1। তাহলে এখানে হচ্ছে কত? 15,০০০ ইন্টু, এখানে পাই হচ্ছে আমরা কত? দেখো 1 যোগ 0.09, তারপর হচ্ছে টু দি পাওয়ার 7 -1। তাহলে এখানে হচ্ছে 0.8280। এটাকে যদি 15,০০০ সাথে গুণ করা হয় ইন্টু 15,০০০, তাহলে এখানে পাই হচ্ছে আমরা 12,420।
এটা হচ্ছে আমরা পাই হচ্ছে কত 12,420 টাকা পাই। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো এটা চাইলে আমরা প্রথমে চক্রবৃদ্ধি মূলধন বের করে এটা বের করতে পারি। তো দেখো বিকল্পটা একটু দেখি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে চক্রবৃদ্ধি মূলধনটা বের করি। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র A = ফি ইন্টু 1 যোগ R টু দি পাওয়ার n। তাহলে এখানে পি এর মান কত? পি এর মান হচ্ছে 15,000, আমরা এখানে লিখলাম 15,000। 1 যোগ R, আর এর মান হচ্ছে 0.09 টু দি পাওয়ার 7। তাহলে এখানে কত হয়? 15,000 ইন্টু 1.8280। তাহলে এটার সাথে যদি আমরা যোগ করি 15,340, তাহলে এখানে পাই হচ্ছে আমরা কত 2,742, 2,420, সরি 27,420। এটা হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মূলধন পাই। এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে কি করতে হবে? চক্রবৃদ্ধি মুনাফা সূত্র জানি আমরা, সি সমান এ মাইনাস ফি। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 27,420 মাইনাস পি এর মান। পি এর মান হচ্ছে 15,000। আমরা যদি এখান থেকে 15,000 বিয়োগ করি, তাহলে বিয়োগ হচ্ছে 15,000 বিয়োগ 15,000, তাহলে এই যে 12,420 টাকা পাই। তাহলে এখানে হয় 12,420। তাহলে আমরা চাইলে এইভাবেও বের করতে পারি, আবার চাইলে সরাসরি সূত্র দিয়েও বের করতে পারি। দুইটাই দেখাই দিলাম, তোমরা যেভাবে বের করতে পারো, চাইলে এটা দিয়েও বের করতে পারো, অথবা চাইলে প্রথমে চক্রবৃদ্ধি মূলধন বের করে চক্রবৃদ্ধি মুনাফাও বের করতে পারো। এরপর নির্দিষ্ট সময়কালে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়। মুনাফা সাধারণত বার্ষিক হারে দেওয়া হয়ে থাকে, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা প্রদানের সময়কাল 1 বছর নাও হতে পারে, 1 বছরের কম বা বছরের ভগ্নাংশ হতে পারে। অর্থাৎ 1 বছর না হয়ে 6 মাস, 3 মাস এভাবে হইতে পারে। তো সেই ক্ষেত্রে মুনাফার হারকে সময়কাল অনুসারে বছরের আনুপাতিক অংশে পরিবর্তন করে নিতে হবে। অর্থাৎ এটা মাস হইলেও এটা কি করতে হবে? বছরে কনভার্ট করতে হবে। একই সঙ্গে সময়কালকে বছরের আনুপাতিক হারে পরিবর্তন করতে হবে। নিচের উদাহরণ থেকে এই ধারণাটি ব্যাখ্যা করা হলো। তাহলে এখানে উদাহরণ 10 এর মধ্যে বলা হয়েছে 8% মুনাফা হারে 500 টাকা 3 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তাহলে এখানে 8% মুনাফায় 500 টাকা, এখানে দেখো 3 মাস অন্তর 2 বছরে, অর্থাৎ 2 বছরের জন্য চক্রবৃদ্ধি মুনাফা মূলধন পাবা। সেক্ষেত্রে 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তাহলে প্রথম 3 মাস, তারপর 3 মাস এভাবে বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে লেখা আছে, এক্ষেত্রে মুনাফা নির্ণয় করতে 8% কে 3 মাসের বার্ষিক আনুপাতিক হারে পরিবর্তন করতে হবে। তাহলে 3 মাস সমান কত? 3 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, অর্থাৎ 4/1 বছর। কিভাবে হয় এটা? তার মানে 12 মাস সমান 1 বছর, তাহলে 1 মাস আর হচ্ছে 3 মাস। সেক্ষেত্রে 3 কে 12 দ্বারা ভাগ করলে 4/1 বছর আমরা পাই। তাহলে 1 বছরে মুনাফা প্রাপ্তির হার হচ্ছে 12/3 সমান 4 বার। এটা কিভাবে আসছে? দেখো 1 বছরে সে মুনাফায় কত, প্রতি 3 মাসে সে 1 বার মুনাফা পায়। তাহলে 1 বছরে সে কতবার মুনাফা পাবে? অবশ্যই 4 বার, কারণ প্রতি 3 মাস পর পর যদি পায়, তাহলে 1 বছরে সে পাবে হচ্ছে 4 বার। তাহলে 2 বছরে সে পাবে মুনাফা পাবে কত? 8 বার। তাহলে এই যে এখানে সুতরাং 2 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা হচ্ছে 4 গুণ 2 সমান 8 বার। মানে প্রথম বছরে প্রথম 3 মাসে 1 বার, তারপর 3 মাসে 1 বার, এইভাবে 1 বছরে 4 বার, পরবর্তী বছরে আবার 4 বার, টোটাল সে 8 বার মুনাফা পাবে। তাহলে 3 মাস বা 4/1 বছরে চক্রবৃদ্ধি মুনাফার হার আর সমান 4/1 ইন্টু 8%। অর্থাৎ এই 8% কে কি করতে হবে? এই যে এখানে লেখা আছে বার্ষিক আনুপাতিক হারে পরিবর্তন করে নিতে হবে। তাহলে এখানে মুনাফার হার 4/1 ইন্টু 8% সমান হচ্ছে 2%। 2% মানে হচ্ছে 0.02। এরপর চক্রবৃদ্ধির মুনাফার মূলধনের যে সূত্র, সেটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। A = পি ইন্টু 1 যোগ R টু দি পাওয়ার n। তাহলে পি এর মান বসালাম ইন্টু 1 যোগ R এর মানটা বসালাম টু দি পাওয়ার n, মানে হচ্ছে কিন্তু এখানে কিন্তু 3 মাস না, কিন্তু এখানে হচ্ছে সে কতবার মুনাফা পাবে? 8 বার মুনাফা পাবে, এই জন্য উপর হবে 8। তাহলে এখানে 500, এটাকে ক্যালকুলেট করলে 1.176, তাহলে পুরোটাকে ক্যালকুলেট করলে 585.83 টাকা প্রায়। অর্থাৎ তার চক্রবৃদ্ধি মূলধন হবে এটা, যে 8% মুনাফা হারে 50,000 টাকার 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 5 বছরের মোট চক্রবৃদ্ধি মুনাফা কত? তাহলে এখানে দেখো 6 মাস অন্তর 1 বছরের মুনাফা পাবো হচ্ছে 2 বার, কারণ 6 মাসে সে মুনাফা পাবে 1 বার। তাহলে 1 বছর যেহেতু সে এটা ব্যাংকে রাখবে, 5 বছর যেহেতু সে ব্যাংকে রাখবে, তাহলে সে 1 বছর পাবে হচ্ছে 2 বার। তাহলে 5 বছর সে কতবার মুনাফা পাবে? অবশ্যই 10 বার। প্রতি বছর সে 2 বার করে মুনাফা পাচ্ছে, তাহলে 5 বছর যেহেতু সে রাখবে, তার মানে সে 10 বার মুনাফা পাবে। তার মানে এখানে n সমান হচ্ছে কত? 10। এই যে এখানে এটা করাই আছে যে প্রারম্ভিক মূলধন P সমান হচ্ছে 50,000 টাকা, মুনাফার হার R সমান হচ্ছে, দেখো মুনাফার হার R কে এই যে 6 হচ্ছে, 6 কে কত দ্বারা ভাগ করছে? 12 দ্বারা ভাগ করছে, কারণ 1 বছর সমান
12 মাসকে 6 মাসকে 12 দ্বারা ভাগ করছে, ইন্টু কি করতে হবে, মুনাফার হারকে গুণ করতে হবে, সেক্ষেত্রে 0.04 হয়। তাহলে এটা হচ্ছে আর এর মান। আর 5 বছর যেহেতু সময়কাল, তার মানে 5 বছরে সে মুনাফা পাবে হচ্ছে 10 বার। যদি ভগ্নাংশ হয় তাহলে এভাবে বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান ফি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে মানগুলা বসে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখানে হচ্ছে কত, 50,000 ইন্টু 0.480। তাহলে এটাকে যদি আমরা গুণ করি 50,000 দ্বারা, তাহলে সেক্ষেত্রে হয় 24,012 টাকা। তাহলে এটাই হচ্ছে এই যে চক্রবৃদ্ধি মুনাফা। এটাকে আরো ভালো করে বোঝার জন্য এখানে সরল চক্রবৃদ্ধি মুনাফা তুলনা করা হয়েছে। তো পূর্বে সরল মুনাফার হারে আমরা শান্তার 1 বছরের সঞ্চয়ের মোট মুনাফার হিসেব করেছিলাম। এবার চক্রবৃদ্ধি হারে আমরা শান্তার মোট মুনাফা হিসেব করব এবং দেখব কোন পদ্ধতিতে শান্তা অধিক মুনাফা পেতে পারে। দেখো আমরা যখন এখানে এটা করেছিলাম, অর্থাৎ প্রথমে যখন আমরা এই হিসেবটা করেছিলাম, সেই ক্ষেত্রে আমরা করছিলাম সরল মুনাফার হিসেব। এখন এই ঠিক একইভাবে আমরা এখানে চক্রবৃদ্ধি মুনাফার হিসেবটা করব এবং দেখব যে কোন পদ্ধতিতে সে বেশি টাকা পেয়ে থাকে। মনে করো শান্তা যে ব্যাংকে সঞ্চয় করে সেখানে বাৎসরিক 7% হারে প্রতি মাসে চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করা হয়। তাহলে শান্তা বছর শেষে মোট কত মুনাফা পাবে? যেহেতু প্রতি মাসে চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করা হবে, তাই শান্তার প্রথম কিস্তি 200 টাকা 1 বছর 12 মাস চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবে। দ্বিতীয় কিস্তি 200 টাকা 11 মাস চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবে। অন্যান্য কিস্তিগুলো মুনাফা একইভাবে হিসেব করা হবে। অর্থাৎ প্রথম যে 200 টাকাটা রাখছে সেটা থাকবে 12 মাস ব্যাংকের মধ্যে, এরপরে যে 200 টাকা রাখছে সেটা ব্যাংকের মধ্যে থাকবে হচ্ছে 11 মাস। এইভাবে তার টাকাগুলো ব্যাংকের মধ্যে থাকবে। এখানে বাৎসরিক 7% হারের বার্ষিক চক্রবৃদ্ধি হার হবে, আর এর মান হচ্ছে 1কে আমরা কি করব, 12 দ্বারা ভাগ করব, ইন্টু যেহেতু তার 7% মুনাফার হার, তাহলে 7কে 100 দ্বারা ভাগ করে সেই ক্ষেত্রে ক্যালকুলেট করলে এখানে আসে 0.0058। এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তারপর হচ্ছে শান্তার 1 বছরের চক্রবৃদ্ধি মুনাফার হিসাব ছক 4.3 আংশিক করে দেওয়া আছে, ছকের ফাঁকা অংশগুলো পূরণ করো। তো এখানে আমি পূরণ করে রাখছি আগেই। তো দেখো এখানে মাসের ক্রম, মাস প্রথম মাস দ্বিতীয় মাস এভাবে 12 মাস পর্যন্ত দেওয়া আছে। মাসে জমার টাকা প্রতি মাসে সে 200 টাকা করেই জমা দেয়। আর মুনাফার হার আর সমান 7%। এই যে সবসময় হচ্ছে 0.0058। এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এটা কিভাবে পাইছি, অর্থাৎ বছরকে কি করতে হয়েছে, মাসকে 12 দ্বারা ভাগ করে ইন্টু তার যেই 7% এটাকে গুণ করলেই আমরা এখানে 0.0058 পেয়ে যাই। এবং সময়কাল দেখো, প্রথম 200 টাকা থাকবে 12 মাস, তারপরে 200 টাকা থাকবে 11 মাস, এরপর একটা থাকবে 10 মাস। এইভাবে একবার শেষের যে 12তম মাসে যে 200 টাকাটা রাখবে সেটা থাকবে 1 মাস। তাহলে এখানে এটা হচ্ছে তার সময়কাল। এরপর চক্রবৃদ্ধি হারের এই মুনাফা সূত্র, সেটা হচ্ছে সি সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে এই দুইটা করা আছে। এখানে 200, এই যে সি পি এর মান 200 বসানো হয়েছে, 1 লেখা হয়েছে, তারপর হচ্ছে যোগ চিহ্ন, আর এর মান বসানো হয়েছে, তারপর n এর মান হচ্ছে 12। কেন 12? কারণ এই যে তার এটা সময়কাল হচ্ছে কত, 12, অর্থাৎ 12 সময়কাল হচ্ছে 12, n সমান 12, এই জন্য এখানে 12 বসানো হয়েছে মাইনাস 1। তাহলে এখানে ক্যালকুলেট করলে এটা 14.37 টাকা সে মুনাফা পায়। একইভাবে এখানে মানগুলো বসায়। এখানে জাস্ট কি পরিবর্তন হইতেছে, বারবার শুধু সময়কালটা পরিবর্তন হইতেছে। এখানে 12, তারপর 10, 11, তারপর 10, তারপর হচ্ছে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, এইভাবে তার সময়কালটা পরিবর্তন হইতেছে, বাকি সব কিছু কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে এখানে ক্যালকুলেট করে এই মানগুলো আমরা পেয়ে থাকি। তাহলে এই সব সর্বশেষ যেই মাস, সেক্ষেত্রে সে পাবে হচ্ছে 1.16 টাকা মুনাফা পাবে। এরপর এই সবগুলো মুনাফাকে যদি আমরা যোগ করি, এখানে বসে মোট প্রাপ্য চক্রবৃদ্ধি মুনাফা কত, তাহলে মোট প্রাপ্য চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 92.44 টাকা। তোমরা এগুলো ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবা। এখানে এই যে দুইটা করা আছে, জাস্ট মানগুলো বসাবা, যে সময়কালটা চেঞ্জ হবে। তাহলে এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা পাইছি আমরা কত, 92.44 টাকা। এরপর এখানে বলা হয়েছে যে শান্তার 1 বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত পেল, এখানে লেখো। তাহলে শান্তা 1 বছর চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছে 92.44 টাকা। আবার শান্তা 1 বছরে সরল মুনাফা কত ছিল, এখানে লেখো। দেখো আমরা যখন সরল মুনাফার ছকটা করেছি, এই যে এখানে সরল মুনাফার ছক করেছি, তখন সেই 1 বছরে কত পাইছে, 91 টাকা পাইছে। তাহলে এখানে আমরা লিখতে পারি সে 1 বছরে 91 টাকা পায়। সুতরাং কোন ধরনের পদ্ধতি শান্তা অধিক মুনাফা পেতে পারে, কেন জোড়ায় আলোচনা করো।
তো এখানে লিখে রাখছি, এখানে যেহেতু একটু হিবিজিবি হয়েছে, তোমরা এখান থেকে একটু ব্যাপারটা খেয়াল করো। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাতে শান্তা অধিক মুনাফা পেতে পারে, যেটা আমরা ইয়েতে দেখছি। তো এখানে আমরা লিখতে পারি যে কারণ হিসেবে লিখতে পারি যে চক্রবৃদ্ধি মুনাফাতে যেই মুনাফা পাওয়া যায় তা পূর্বের মূলধনের সাথে যোগ করে নতুন মূলধন হিসেবে গণ্য করা হয়, যেটা আমরা সূত্রের মধ্যে দেখছি। প্রতিবার কি হচ্ছে, মুনাফা মূলধনের সাথে যোগ হয়ে নতুন মূলধন বা মুনাফা নতুন মূলধন হিসেব করা হচ্ছে। এক্ষেত্রে আসল ও মুনাফার উপর মুনাফা পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে এই পদ্ধতিতে সে চক্রবৃদ্ধি মুনাফাতে সে অধিক লাভবান হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 87 থেকে 79 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।